আজকে সেলিব্রিটি আড্ডাতে থাকছে আপনাদের জন্য একজন শিল্পী যিনি রবীন্দ্রসঙ্গীতের উপর তালিম নিয়েছেন এবং রবীন্দ্রসঙ্গীত ধারণ করেছেন। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহরিয়ার অর্ণব। ধন্যবাদ ভাইয়া, আমন্ত্রণ আপনাকে এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি, আমি ভালো আছি, আপনাকে পেয়েও ভালো লাগছে। আমরা যেহেতু বলছিলাম যে আপনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীতকে আপনি ধারণ করেছেন ছোটবেলা থেকে, অন্য কোনো ঘরানার গানে না গিয়ে রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালো লাগা, ভালোবাসা কবে থেকে এসেছে এবং কেন এসেছে? আমার পরিবার বেশ কনজারভেটিভ, কিন্তু আমি যখন মাধ্যমিকে পড়ি তখন খুব সাধারণভাবেই স্কুলে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সেখানে অংশগ্রহণের মাধ্যমে অ্যাকচুয়ালি আমার রবীন্দ্রসঙ্গীতের সাথে প্রথম পথ চলাটা শুরু হয়। এবং আমি যদি তারপরে যাই, আমি তখন পড়ি অষ্টম শ্রেণীতে, তখন আমি ছায়ানটে সর্বপ্রথম ভর্তি হই। তার আগে আমার টুকটাক গান শোনা হয়েছিল, কিন্তু সেভাবে শেখা হয়নি। প্রাতিষ্ঠানিক যে যাত্রাটা সেটা আমার শুরু হয় ছায়ানটের সাথে। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে, এবং সেখানে আমি 4 বছর মেয়াদী একটি কোর্স সম্পন্ন করি। এবং পরবর্তীতে যখন আমি আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই বিজ্ঞান বিভাগ থেকে পাশ করি, তবে হঠাৎ করে আমার মনে হয় যে আচ্ছা, কেন সঙ্গীতটাকে আমি মেজর হিসেবে নিচ্ছি না। এবং তারপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ভর্তি হওয়া এবং একই সাথে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করা। বাহ। এবং আমরা জানি আপনি সম্প্রতি একটি অর্জন আপনার জীবনে এসেছে, সেই অর্জনটি সম্পর্কে জানতে চাই। জি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মান পরিষদ প্রতিযোগিতায় আমি জাতীয় পর্যায়ে প্রথম মান পেয়েছিলাম, যেটা আমি নিজে ভাবতে পারিনি। এবং এটা মূলত অংশগ্রহণটা আমার এক বন্ধুর অনুপ্রেরণায়, ও বলেছিল। তো আর সেই মানে একটা কি বলবো, অনুপ্রেরণা থেকে আসলে অংশগ্রহণ করা, এবং তারপর একই সাথে জেলা পর্যায়ে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রথম মান পাওয়ার পর তখন আমার মনে হয় যে না, এবার গানটা নিয়ে একটু সিরিয়াস হওয়া যায় আসলে। আপনার জন্য কতটুকু সহজ বা কঠিন ছিল সেই জার্নিটা থেকে যদি একটু স্টোরি বলা যায়, যা বা কিভাবে সিলেকশন গুলো হয়েছে এবং আপনি সেখানে আপনার কত পার্সেন্ট আপনি সেখানে চেষ্টা করেছেন? অবশ্যই 100%। তারপরে কি আশা করেছিলেন কিনা বা মনে করেছিলেন না হলেও সমস্যা নাই, কি ছিল অনুভূতির সময়? আমি তখন ইতিমধ্যে আমি ব্যাচেলর পড়ছি রবীন্দ্রসঙ্গীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো অলরেডি আমি একটা মোটামুটি ধারণা আছে, আমার রবীন্দ্রসঙ্গীতের দর্শনটাকে বুঝতে চেষ্টা করছি, জানতে চেষ্টা করছি। তখন আমি শিক্ষার্থী, এখন আমি নিজেকে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষার্থীই বলবো। তো পরবর্তীতে যেটা হয়, যখন শুরুতে নামটা দেওয়া হয়, আমি ভেবেছিলাম যে হয়তো আমার গান, আমি মূলত একটা কি বলবো যে আউট অফ হুইম পার্টিসিপেশন করা। তো তারপর যখন প্রথম যে ফলাফলটা আসে সেটা জানবার পর দেখতে পেলাম যে আচ্ছা না, তাহলে ওকে ফাইন। ওখান থেকে আমাকে মূলত কলটা করা হয় যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল লেভেল কম্পিটিশন। এবং আমি শুরুতে সেটা বিশ্বাস করতে পারিনি। তো পরবর্তীতে যাওয়া এবং সকল জেলা থেকে প্রতিযোগিতায় এসেছিল, সেখানে অংশগ্রহণ করা এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা। বাহ, খুব বিশাল একটা অর্জন আসলে। এটা খুবই ভালো লাগার, এবং কাঁধে মনে হয় দায়িত্বটা একটু বেড়ে গেছে, সামনে আরো ভালো করতে হবে। আচ্ছা, অনেক কথা হলে এবারে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই ডেফিনেটলি। কোনটি শোনাবেন আমাদের? রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের একটি গান, আমার মন মানে না দিনা। বাহ, দারুণ একটি গান গেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রসঙ্গীতের যে চর্চার কথা আমরা বলি, এবং রবীন্দ্রসঙ্গীতে তো আসলে অন্যান্য ঘরানার গান থেকে আর একটু বেশি পরিশ্রম দিতে হয়, এবং আমার কাছে তো বেশ কঠিন মনে হয় সেটা চর্চা করাটা এবং তার সাথে থাকতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়। তো এখানে শিখতে এসে কোন কোন জিনিসগুলো আপনাকে খুব অবাক করেছে, বা একটু বেশি আলাদাভাবে আপনি অন্যান্য ঘরানার গান থেকে একটু ডিফারেন্টলি দেখেন, বা আমাদের মাঝে এমন কিছু বলার আছে কিনা যেটা আপনার রবীন্দ্রসঙ্গীতে না আসলে হয়তো বা আপনি জানতেন না? রবীন্দ্রসঙ্গীতটা মূলত তো বাণী প্রধান। সাধারণত গান দেখা যায় যে অনেক ক্ষেত্রে সুর প্রধান হয়, যেমন পাশ্চাত্য সঙ্গীতের কথা যদি বলতে যাই, সেটা অনেকখানি বাদ্যযন্ত্র নির্ভর। কিন্তু যখন রবীন্দ্রসঙ্গীতের দর্শনটা আমরা আলোচনা করতে যাই, সেখানে বাণীর গুরুত্বটা একটা আলাদা স্থান জুড়ে আছে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন সঙ্গীত চিন্তায় যে কথা ও সুরের অর্ধনারীশ্বর রূপ তার গানে প্রাধান্য পেয়েছে। এবং এই তার যে গানের যে বাণীর যে প্রাধান্যটা এবং সেটার যে দর্শনটা, সেটা বুঝে গাইতে পারাটা একটা, মানে আমি যখন বুঝতে, শুরুতে তো গান গাইতে সবাই পারে, কিন্তু যখন বুঝে গাইবার ব্যাপারটা আসে তখন বিষয়টা একটা অন্য পর্যায়ে চলে যায়।
এবং এই বিষয়টা তখন আরো বেশি করে ভাবায় যে গানের বাণীটা বুঝে গাইতে পারা। খুবই ভালো বলেছেন আসলে যে শিখে এবং বুঝে পরবর্তীতে কিছু গান গাওয়া হলে কিন্তু গানটা আসলে তাৎপর্য এবং সেই গান ধারণ করার বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। আমরা এবারে আপনার কাছে আরেকটি গান শুনতে চাই, রবীন্দ্রসঙ্গীত, যেটা আসলে হয়তোবা যে গানটি আপনি ছোটবেলায় শুনেছেন সেটি একটিভাবে গেয়েছেন এবং যখন আপনি গান শিখেছেন এবং ধারণ করেছেন তারপর গানটি একটু অন্যভাবে গেয়েছেন ডেফিনেটলি বুঝার পরে, সেরকম একটি গান আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এই বিষয়টা আসলে খুব উপলব্ধির জায়গাটার সাথে সাদৃশ্যপূর্ণ। যেমন আমরা ছোটবেলা আমাদের একটা গান শিখেছিলাম, যে আমি যখন ছোট তখনই, যে মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। গানটির ভাবটা একটা অন্য আঙ্গিকে চলে যায় যখন আপনি বুঝে গাইতে পারেন। যখন আমরা ছোট তখন আমরা দুলে দুলে গাই যে মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, বাট যখন আপনি বুঝে গাইছেন যে বিষয়টা মূলত পুরো ইউনিভার্সকে কেন্দ্র করে গানটা রচিত, এবং এই যে আমাদের যে সীমার মাঝে অসীমতার যে বিষয়টা চলে আসে, সেই বিষয়টা যে রবীন্দ্রনাথ এত সুন্দর করে সুরের সাথে এবং কথার সাথে, একটু আগে যে কথাটা বললাম যে বাণী প্রাধান্য, তো একটা এত সুন্দর সাজস্যপূর্ণ পরিবেশনা, সে যখন আপনি বুঝে গাইছেন যে মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। যখন আমরা শিখছি ছোটবেলায় তখন তো এতটা বোঝা যায় না, যখন বুঝে গাইছি তখন দেখতে পাওয়া যায় যে যে আমাদের যে ভাবরসটা, গানের যে ভাবরসটা, সেটা আরো ভালো করে ফুটে ওঠে গানটার মধ্য দিয়ে। এবং গায়কির একটা বিষয় থাকে এখানে, যেমন রবীন্দ্রনাথের গায়কির বেশ কিছু শৈলী আছে, অনেকে অনেকভাবেই গায়, এবং আমি নিজে আগে আমার গান শৈলীটা অন্যরকম ছিল। বিগত কয়েক বছর ধরে আমি চেষ্টা করছি সেটা নিয়ে কাজ করার, কারণ ওনার গানটা তো মীরের প্রাধান্যটা অনেক বেশি। তো দেখা যায় যে অন্য ধরনের গানগুলো, একটা টেন্ডেন্সি আছে যে অন্য ধরনের গানগুলো হয়তো গাওয়া যায় না যখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইছেন। কিন্তু বিষয়টা এরকম না যে আপনি যখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন একটা নির্দিষ্ট স্টেরিওটাইপ ধরেই গাইতে হবে। এবং এটা ঠিক যে অবশ্যই স্বরলিপি মেনে গাইতে হবে, বেসুরো গান অবশ্যই সেটা আমরা কেউ সমর্থন করি না, তবে এই বিষয়গুলো মাথায় রাখা দরকার যখন কেউ রবীন্দ্রসঙ্গীত শিখে গাইছেন। আচ্ছা, আমরা তো আপনাকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসাটা দেখেছি। মৌলিক গান নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি আপনার। কাজ কি আসলে করার পরিকল্পনা আছে কিনা, বা আগামীতে আপনার কাছ থেকে আমরা মৌলিক গানও পাবো কিনা? একদম করা হয়নি এটা বললে ভুল হবে। আমাদের স্নাতকোত্তর পর্যায়ে একটি কোর্স ছিল, যেখানে হচ্ছে আমাদেরকে নিজস্ব স্বর সুর প্রয়োগ করে গান রচনা করতে হতো। তো একটি গান অলরেডি হচ্ছে আমি করেছিলাম, যেটা সম্পূর্ণ সুর এবং কথা পুরোটাই আমার লেখা। তবে আর এছাড়াও আরেকটি কথা বলে রাখি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে যে কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করানো হয় তা না, এবং কি আমি যখন মেজর সিলেক্ট করেছিলাম, যে আমার মেজর ছিল রবীন্দ্রসঙ্গীত, তখন দেখা যাচ্ছে যে সাথে সাথে অন্যান্য যে মেজর বিষয়গুলো আছে সেগুলোর উপরও তালিম নেওয়া হয়েছে। তো সেখানে শাস্ত্রীয় সঙ্গীত ছিল, লোকসঙ্গীত ছিল, এমনকি রবীন্দ্রনাথেরও লোকসুর ভাঙা গান বা প্রাদেশিক সুর ভাঙা গান, এগুলোর উপর তালিম নেওয়া হয়েছিল, মূল গান ভাঙা গান সব মিলিয়েই। তো দেখা যায় যে শুধু যে রবীন্দ্রসঙ্গীতের সীমাবদ্ধ থাকছে ব্যাপারটা তা না, তবে মৌলিক গানের বিষয়ের উপর যে প্রাধান্যটা দেওয়া হয়েছিল আমাদের কোর্স নির্বাচনের ক্ষেত্রে, সেই আঙ্গিক থেকেই আসলে কাজ করা হয়েছে, এবং বর্তমানে একটি প্রজেক্টে কাজ চলছে। আমার আশা করছি যে খুব শীঘ্রই সামনে আসবে। আমরা কিন্তু অনেকে দেখি যারা আসলে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত বা অন্যান্য ঘরানার গানে থাকে, তারা কিন্তু আসলে একটা সময় পরে যখন হয়তো বা অ্যাচিভমেন্ট বা কিছু অর্জন তারা পেয়ে যান, তারপর কিছু সময় পরে যে ভাইরালের যুগ বা ট্রেন্ডি যুগ, সেই যুগে কিন্তু গা ভাসিয়ে ফেলেন। সেক্ষেত্রে কি আপনার কি আসলে গানের নিয়ে কি পরিকল্পনা, বা এই ধরনের স্রোতে কি আপনিও গা ভাসাতে চান কিনা, বা আসলে যারা গা ভাসাচ্ছে তাদেরকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে ব্যক্তি এবং কালচারের উপর নির্ভর করে, এবং কালচারটাকে তো আসলে সীমাবদ্ধ করে রাখা যায় না, কারণ এটা সবসময় গ্রো করছে। তো একজন যখন রবীন্দ্রসঙ্গীত গাইছে, এটা ব্যক্তি নির্ভর, সম্পূর্ণই হচ্ছে ব্যক্তি রুচির উপর নির্ভর করে। একজন যদি রবীন্দ্রসঙ্গীত শেখবার পর মনে করেন যে তিনি অন্য ধরনের গান গাইতে চান, এটা অবশ্যই তার ব্যক্তি স্বাধীনতা। তবে যেটা করা হয় কিছু ক্ষেত্রে, যে রবীন্দ্রসঙ্গীত এবং অন্যান্য সঙ্গীত মিশিয়ে গানটা যদি বুঝে একটা কোলাবোরেশন করা হয় বা একটা ফিউশন করা হয়, দেন আমার উপলব্ধি থেকে আমার মনে হয় যে সেটা ঠিক আছে, এবং কি এই স্বাধীনতাটুকু শিল্পীর থাকা দরকার। তবে এতটুকু মাথায় রাখা দরকার, এবং এতটুকু আমাদের আসলে শ্রোতাদের উপরে অনেকটুকু দায়িত্ব থাকে, যে আমরা যাতে ওই ধরনের গান না শুনি যে ধরনের গানগুলো আসলে একটা কি বলবো, যে খিচুড়ি,
তবে যদি বুঝে কোনো ধরনের কোলাবোরেশন করা হয়, যেমন এখন কোক স্টুডিওতে বেশ কিছু কোলাবোরেশন করা হচ্ছে, আমার মনে হয় যে এই ধরনের এক্সপেরিমেন্টগুলো নিঃসন্দেহে করা যায় এবং এগুলোকে সমর্থন জানানো উচিত। এবং কেন নয়, আমি নিজে যদি এরকম কোনো ধরনের ভালো গান পাই, ভালো কথা পাই, ভালো বাণীর কোনো গান পাই, আমি কেন সেই অভিজ্ঞতাটুকু নিব না? কারণ হচ্ছে লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। রাইট, খুবই সুন্দর কথা বলেছেন ভাইয়া, চমৎকার গানও শুনিয়েছেন। যাওয়ার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমার এটি বলা থাকবে যে আপনারা ভালো গান শুনুন এবং আপনারাই আসলে ভালো শ্রোতারাই আসলে ভালো শিল্পী তৈরি করতে পারে। এবং আপনারা যদি অনুপ্রেরণা দেন তাহলে মানুষ গান গাইতে হচ্ছে অনুপ্রেরণা পাবে। এবং বর্তমান সময়টা তো বেশি একটু অস্থির সময়, এই সময়টায় শিল্প সংস্কৃতির যে চর্চাটা এটা অব্যাহত রাখার জন্য আপনাদের উপরেই দায়িত্বটুকু বর্তায়। এতটুকুই বলবার আছে। জি ধন্যবাদ। এবার আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফিজ। জি ভাই, এবারে কোন গানটি শুনছি আমরা? রবীন্দ্রনাথের আরো একটি গান, জড়াই আছে বাধা ছাড়াই যেতে চাই। জড়াই আছে বাধা ছাড়াই যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। জড়াই আছে বাধা ছাড়াই যেতে চাই, মুক্তি চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মরিলা যে। জড়াই আছে বাধা ছাড়াই যেতে চাই।